প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা বা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া আবার নতুন করে জুলাই ঐক্যকে জোরদার করেছে। এটি হলো নতুন সমীকরণ, যেই উদ্দেশ্যে হামলাকারীরা ওসমান হাদির উপর এই হামলা চালিয়েছিল সেটি ছিল জুলাই যোদ্ধাদের মনোবলকে দুর্বল করা এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এই ছিল তাদের উদ্দেশ্য, সরকারকে দুর্বল করা, আসছে নির্বাচন বানচাল করা, এগুলো অন্যতম উদ্দেশ্য ছিল তাদের এই হামলার পেছনে। তো উল্টো ফল দিয়েছে হাদির উপর হামলা। পুরো দেশ আবার ঐক্যবদ্ধ হয়েছে, অন্তত এক্সটার্নালি জুলাই স্টেক হোল্ডাররা আবার একত্রে বসেছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারা একত্রে বসে কথা বলেছেন, মিটিং করেছেন এবং ঐক্য জোরদারের ডাক দিয়েছেন এবং সব মহল থেকে জুলাই যুদ্ধের বিষয়টি আবার সামনে চলে এসেছে। মাঝে মাঝে বিষয়টি স্তীমিত হয়ে যায়, অনেকেই ভুলে যান যে একটি যুদ্ধ হয়েছিল জুলাই 2024-এ। তো আবার এরকম এক একটি ঘটনা ধাক্কা দিয়ে জুলাই যোদ্ধাদের জাগিয়ে দেয় এবং তখন তারা আবার রিজুবিনেটেড হয়ে ওঠেন। তো তেমনি ঘটনা ঘটেছে এই ওসমান হাদির উপর হামলা বা তাকে গুলি করবার পর। তো তারই অংশ হিসেবে আজ দেখা গেল ডাকসু থেকে ডাকসু ভিপি সাদেক কায়েমের নেতৃত্বে একটি ছাত্র জনতার মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করবার কর্মসূচি নিয়েছিল এবং তারা নানা পর্যায়ে বাধার মুখোমুখি হয়েছে। পুলিশ তাদেরকে জায়গায় জায়গায় বাধা দিয়েছে। সর্বশেষ এই বাধা অতিক্রম করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন সাদিক কায়েম গ্রুপ এবং তাদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে কথা বলেছেন। এইটি পুরনো খবর। তো তারই মধ্যে দেখা গেল সাংবাদিকদের উপস্থিতিতে সাদিক কায়েম কথা বলছেন, খুবই সিরিয়াস ইস্যুজ নিয়ে কথা বলছেন, যেটিকে আমরা বলি ইনফ্লেমেটরি স্পিচ কিংবা জ্বালাময়ী বক্তব্য। সাদিক কায়েম জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, পাশাপাশি আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা নিয়েও কথা হয়েছে এবং তাদেরকে একরকম একটি আলটিমেটাম ধরিয়ে দেওয়া হয়েছে, 48 ঘন্টার আলটিমেটাম, যে 48 ঘন্টার মধ্যে কিছু দাবি দেওয়া পেশ করেছেন সাদিক কায়েম। হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে ট্রেস করা এবং দেশীয় দোসর যারা আছে, কালচারাল ফেসিস্ট, তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করা কিংবা তাদেরকে অস্ট্রাসাইজ করা, বিচ্ছিন্ন করা মেইন স্ট্রিম থেকে সমাজের, এরকম কিছু দাবি সাদিক কায়েমের পক্ষ থেকে উঠে এসেছে। আর এই দাবিগুলো যদি সরকার পূরণ করতে ব্যর্থ হয় তাহলে এই 3 উপদেষ্টাকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তো 3 উপদেষ্টা সম্পর্কে 1 মিনিট করে কথা বলতে চাচ্ছি। আইন উপদেষ্টা, আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে নিয়ে শুরু থেকেই বিতর্ক আছে। অনেকেই তার পারফরমেন্স রেটিং খুব ভালোভাবে দেখছেন না, তিনি পুয়ারলি পারফর্ম করছেন অনেকের ধারণা, এবং অনেকের ধারণা তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। অর্থাৎ কোনো না কোনোভাবে তিনি বিতর্কিত হয়েছেন। তার কিন্তু সর্বসম্মত একটি সমর্থন যেরকম থাকে, সর্বাত্মক সমর্থন সব দিক থেকে, সেরকম সমর্থন তিনি কখনোই এনজয় করতে পারেননি এবং বিতর্ক তাকে ছাড়ছে না নানা কারণে। এবং তার পদত্যাগের দাবি উঠেছে বহুবার। তো তিনি এই বিষয়ে তেমন উচ্চবাচ্য করেননি, তিনি সয়ে গেছেন সব দাবিগুলো বা সব বক্তব্যগুলো, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সহ্য করেছেন। এর বাইরে তার কিছু করবার ছিল না। অবশ্য একটি করবার আছে, পদত্যাগ করা। তো তিনি পদত্যাগ করেননি, সরকারে থাকাটাকেই শ্রেয় মনে করেছেন, যদিও যেটি বলছিলাম যে তার গ্রহণযোগ্যতা সব মহলে নেই। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টার পারফরমেন্স নিয়েও প্রশ্ন আছে। অনেকেরই এই প্রশ্নটি আছে যে বিশ্ব বাস্তবতায় ভারতের বিপরীতে, ভারতের কূটনীতিকদের বিপরীতে এই মুহূর্তে আমাদের কূটনীতি ভারতের সঙ্গে বেশি চলছে, যদিও কার্যকারিতা নেই সেটি কোনো।
তো এই বাস্তবতায় জুলাই অভ্যুত্থান উত্তর সময়ে ভারতের সঙ্গে ভারতের কূটনীতিকদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করা, দুতিয়ালি করা, তাদেরকে দিয়ে কিছু আদায় করা এবং তাদেরকে চাপের মুখে ফেলা, তো সেরকম কোনো মুন্সিয়ানার পরিচয় আমাদের তৌহিদ হোসেন দিতে পারেননি। আর তিনি পারবেন না, এই কথাই অনেকে বলছেন। অনেকেরই ধারণা তার সম্পর্কেও বিরূপ ধারণা আছে বহু মানুষের। তারও পদত্যাগের দাবি উঠেছে অনেকবার এবং অনেকে তাকে ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী বলে আখ্যায়িত করেছেন, আসিফ নজরুলের মতো। তো তার বিষয়ে বলতে হচ্ছে তার সর্বসম্মত কিংবা সর্বাত্মক সমর্থন নেই। উপদেষ্টা হিসাবে থাকবার জন্যে যেটি দরকার, যে সমর্থন, সহযোগিতা, মানুষের কাছ থেকে সহমর্মিতা কিংবা সাপোর্ট, সেটি নেই। এবং তিনি খুব ভালো পারফর্ম করছেন এই কথা বলা যাবে না, তিনি নিজেও সম্ভবত সেটি বিশ্বাস করবেন না। তো এই দুই উপদেষ্টাকে নিয়ে এরকম আলাপই কিন্তু আছে শুরু থেকেই। তারপরে তারা আছেন, থাকবেন শেষ অবধি সরকারে মনে হচ্ছে। তো এবার কথা বলবো লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে, যিনি এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এবং তার অফিস ঘেরাও করবার জন্য আজকে ডাকসু বিপি সাদেক কায়েমী নেতৃত্বে ছাত্র জনতার বা জুলাই যোদ্ধাদের একটি বিশাল মিছিল তার অফিসমুখী হয়েছিল এবং তারা অনেক বাধা ডিঙিয়ে সেখানে গিয়েছিল। তো এক পর্যায়ে সাংবাদিক সম্মেলনে যখন সাদেক কায়েম কথা বলছিলেন, সেখানে যে দৃশ্যটি দেখা গেল সেটির কথা আমি বলছিলাম যে একটি অতুলনীয় দৃষ্টান্ত, একটি অভূতপূর্ব দৃশ্য। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আর ঘটেনি। অবশ্য শুধু বাংলাদেশের ইতিহাসে বলি কেন, বিশ্ব ইতিহাসেও এরকম ঘটনা কোনো দেশে ঘটেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। প্রিয় দর্শক, আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন এবং এই বিষয়টিকে আপনারা সত্যি সত্যি অভূতপূর্ব ভাবছেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখানে অভূতপূর্ব বা অতুলনীয় কি ঘটেছিল? তো যেই ভদ্রলোকের পদত্যাগ চাচ্ছেন ছাত্র জনতা, যাকে আলটিমেটাম দিয়ে দেওয়া হলো এবং যার পারফরমেন্সের ব্যাপারে বলা হচ্ছে আন্ডার রেটেড, অর্থাৎ খুব ভালো রেটিং তার নেই, তো তিনি উপস্থিত এবং তিনি সাদেক কায়েমের একেবারে পাশ ঘেঁষে দাঁড়িয়েছিলেন এবং অসহায় চেহারা নিয়ে, তাকে খুব অসহায় মনে হচ্ছিল সেই মুহূর্তে সাদেক কায়েম যখন তার সেই জ্বালাময়ী বক্তব্য রাখছিলেন। এবং তার বক্তব্য কিন্তু বিশেষভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে টার্গেট করেই কিন্তু তার বক্তব্যগুলো বেশিরভাগ, যেহেতু তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন আর ওসমান হাদির উপর হামলার বিষয়টি ইনকিলাব মঞ্চের মুখপাত্র একটি ল অ্যান্ড অর্ডার ইস্যু, তো তার দিকেই কিন্তু টার্গেটেড ছিল, এইমড ছিল তার বক্তব্য। তো সেখানে খুবই অসহায় চেহারা করে জাহাঙ্গীর আলম চৌধুরী দাঁড়িয়েছিলেন, পুরো বক্তব্য শুনছিলেন, খুবই অসহায় দেখাচ্ছিল তাকে। তো আমি ব্যক্তিগতভাবে খুব খারাপ ফিল করেছি। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই বিষয়ে কিছু কথা বলবো, তাই এই এপিসোডটি করা। তো জাহাঙ্গীর আলম চৌধুরীর ভালো পারফরমেন্স করতে না পারার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় আছে। তো আমি নিজেও আমার চ্যানেল থেকে এপিসোড করেছি, আমি নিজেও বলেছি তার পদত্যাগ করা প্রয়োজন, কারণ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাতে পারছেন না। তো আজ যখন জোরালোভাবে তার পদত্যাগের দাবিটি আবার সামনে এসেছে, তখনই তাকে দেখা গেল সেই উত্তাল ছাত্র জনতার সেই জ্বালাময়ী বক্তৃতার পাশেই দাঁড়িয়ে, জ্বালাময়ী বক্তৃতাকারীর পাশে দাঁড়িয়ে তিনি অসহায়ের মতো সেই বক্তব্য শুনছেন এবং তার চেহারা দেখে মনে হলো যে তিনি খুব অ্যাপোলজেটিক, তিনি অ্যাপোলোজাইজ করছেন। সবসময় অ্যাপোলজি বলে দিতে হয় না, লিখে দিতে হয় না, ফেশিয়াল এক্সপ্রেশন কিন্তু অনেক কিছু মিন করে। তো তার চেহারা থেকে মনে হচ্ছিল যে তিনি গিল্টি ফিলিংস তার মধ্যে এক ধরনের আছে এবং সেই জন্য তিনি অ্যাপোলোজাইজ করছেন, এরকমটাই আমি কিন্তু ফিল করতে পেরেছি। তো এইটি একটি অভূতপূর্ব বিষয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি এখন টেকনিক্যালি স্পিকিং স্বরাষ্ট্রমন্ত্রী, তো একজন মন্ত্রী বাংলাদেশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এরকম অসহায়ভাবে আন্দোলন সংগ্রাম যারা করছেন, যারা তার পদত্যাগের দাবি করছেন মুহুর্মুহু, তাদের সামনে তাদের পাশে দাঁড়িয়ে পুরো বক্তব্য হজম করা, শোনা, এটি একটি অন্যরকম বিষয়। আমি ভাবতে পারিনি বিষয়টি যে এটি সম্ভব কিনা আদৌ, কিন্তু সেই দৃশ্যই কিন্তু আমরা দেখলাম প্রিয় দর্শক। তো এখন জাহাঙ্গীর আলম চৌধুরী সম্পর্কে দুই একটি কথা না বললেই নয়। তো তার ব্যক্তিগত সততা নিয়ে কেউ তেমন প্রশ্ন তুলেনি, অন্য অনেক উপদেষ্টার ব্যক্তিগত সততা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে গত 16 মাসে। অন্তর্বর্তীকালীন সরকার যবে থেকে দায়িত্ব নিয়েছে এবং যবে থেকে উপদেষ্টারা যার যার মন্ত্রণালয় সামলাচ্ছেন, কখনো কখনো রিশাফলিং হয়েছে,
তো যে কোনো পরিস্থিতিতে উপদেষ্টাদের বেশ কয়েকজনের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনেকের ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই কারণে তাদের পদত্যাগের দাবি উঠেছে, তাদের বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে। কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরীর নন পারফরমেন্স নিয়ে কথা হয়েছে, অর্থাৎ তিনি ভালো পারফর্ম করছেন না বা পারফরমেন্সে নেই করে তার মন্ত্রণালয়ে, এটি নিয়ে অনেক কথা হয়েছে। তার অযোগ্যতা অদক্ষতা নিয়ে কথা হয়েছে, কিন্তু কেউ তার ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন তুলেননি। যতটুকু জানা গেছে ব্যক্তি জীবনে তিনি অনেক সৎ একজন মানুষ। তো বিভিন্ন পর্যায়ে চাকরি জীবনেও তিনি সততার পরিচয় দিয়েছেন। আর তিনি যেভাবে কথা বলেন, একেবারে সহজ সরল ভাষায়, গ্রামের মানুষের ভাষায় তিনি কথা বলেন, সাধারণের ভাষায় কথা বলেন। এবং খোঁজখবর নিয়ে জানা গেছে তার সার্ভিস লাইফে তিনি যখন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, একেবারে লেফটেন্যান্ট থেকে শুরু করে তিনি লেফটেন্যান্ট জেনারেল হয়ে রিটায়ার করেছিলেন, পুরো সার্ভিস লাইফে তার অধস্তন যারা ছিলেন, সাবঅর্ডিনেট যারা তার আন্ডারে কাজ করতেন, তাদের কাছ থেকেও শোনা গেছে তারা তাকে অনেক পছন্দ করতেন এবং তিনি অনেক শ্রদ্ধার পাত্র ছিলেন সাধারণ জওয়ানদের কাছে এবং তার জুনিয়র অফিসারদের কাছে, কারণ তিনি সবাইকে ব্রাদারলি ট্রিট করতেন। একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তার সাবঅর্ডিনেটদের সঙ্গে নর্মালি অন্যভাবে ব্যবহার করেন। তার কথাবার্তায় একটা কমান্ড থাকে, এমনকি যখন কমান্ড করেন না, সাধারণ আলোচনায় এক ধরনের কমান্ড ফুটে ওঠে, কমান্ডের স্টাইল থাকে। কিন্তু তিনি সেরকম ছিলেন না। তিনি অত্যন্ত সহজ সরল ভঙ্গিতে আগেও কথা বলতেন এবং তার সাবঅর্ডিনেটরা তার উপর মহা সন্তুষ্ট। এরকম রেকর্ড একাধিক লোকের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি, যারা তার ডিরেক্ট সাবঅর্ডিনেট ছিলেন। আর তার ব্যক্তিগত সততার কথা বলছিলাম, এটি নিয়েও কোনো প্রশ্ন নেই, কারণ তিনি যখন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তখন থেকে অনেকবার বিভিন্নভাবে আত্মীয় স্বজনের মারফত, বন্ধুবান্ধবের মাধ্যমে তিনি বদলি, তদবির, নিয়োগ এইসব বিষয়ে সুপারিশ করবার জন্য অনুরোধ হয়েছিলেন বিভিন্ন মহল কর্তৃক। কিন্তু তিনি সেইটি প্রত্যাখ্যান করেছিলেন। এই সহজ সরল মানুষটি বলেছিলেন যে আমি এই কাজ করতে পারবো না, অসম্ভব, এটি আনএথিক্যাল, এটি ঠিক নেই, ইমোরাল, সো আমি এটি করবো না। এবং তিনি করেননি। এরকম কোনো অভিযোগ আজ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ দায়ের করতে পারবে না। এই কথাটি কিন্তু পরিষ্কার হওয়া দরকার। তো এই জন্যই সম্ভবত তার একটি মানসিক শক্তি আছে, কারণ সততার একটি মানসিক শক্তি থাকে, মোরাল স্ট্রেংথ থাকে। আর তিনি সেটি ধারণ করেন বলেই বোধহয় আজ এই বিশাল জনসমাবেশ, ছাত্র জনতার উপস্থিতিতে এবং যেখানে সবাই উত্তেজিত, ক্ষুব্ধ, সেইখানে এইভাবে নিরীহ মানুষের মতো দাঁড়িয়ে থাকা, পুরো বিষয়টি হজম করা, তার সেই মানসিক বা নৈতিক মনোবলকেই কিন্তু তুলে ধরে। তো আবারও বলছি, কেউ হয়তো, আমি এতক্ষণ তার পক্ষে অনেক কথাই বলেছি, কিছু বিশেষণ ব্যবহার করলাম, অনেকে হয়তো আমার উপর ক্ষেপে যাবেন যারা তার নন পারফরমেন্স নিয়ে প্রশ্ন করছেন, অসন্তুষ্ট। আমিও কিন্তু অসন্তুষ্ট, প্রিয় দর্শক, যেহেতু আমি আমার চ্যানেল থেকে একাধিক ভিডিওতে আমি তার তীব্র সমালোচনা করেছি এবং তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছি। তো আজ আমি তার কিছু প্রশংসনীয় দিক নিয়ে কথা বললাম। তো আমি জানি না, এটি আমার আশঙ্কা এবং অনুমান। আমার কেন যেন মনে হয় যে তিনি চাইলেও যা যা করবার দরকার সঠিক কাজটি করতে পারছেন না। কোনো না কোনো কারণে তার পারফরমেন্স বাধাগ্রস্ত হচ্ছে, বা তিনি তার সততার জায়গাটি সেভাবে অ্যাপ্লাই করতে পারছেন না, কোনো প্রতিবন্ধকতা এখানে কাজ করছে। ইতিমধ্যে উপদেষ্টাদের অনেকের মুখে শুনেছি যে আমরা যেই জায়গায় থেকে কাজ করছি সেখানে অনেক ঝামেলা আছে, এখানে না আসলে, না থাকলে বোঝা যায় না। হ্যাঁ, ভেতরে তো কিছু ঝামেলা থাকবেই, সেটি আমরা বাইরে থেকে পুরোপুরি বুঝতে পারবো না। তো আমি জানি না জাহাঙ্গীর আলম চৌধুরী এমন কোনো ঝামেলায় ভুগছেন কিনা, যে তিনি ভালো পারফর্ম করতে চাইছেন কিন্তু তাকে ভালো পারফর্ম করতে দেওয়া হচ্ছে না, তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। কিংবা একজন জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু চাইলেও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বদলাতে পারবেন না, যদি না তার অধস্তনরা, তার সাবঅর্ডিনেটরা, পুলিশের ইন্সপেক্টর জেনারেল, অন্যান্য ডিআইজিরা, পুলিশের এবং বিভিন্ন জায়গায় যারা আছেন, পুলিশ কমিশনার, যারা যারা আছেন ল অ্যান্ড অর্ডারের সঙ্গে ডিরেক্টলি যুক্ত, তারা যদি তার আদেশ না শোনেন, অর্থাৎ তারা তার কোনো আদেশকে সরাসরি প্রত্যাখ্যান করছেন না কিংবা ডিসঅ্যাবে করছেন না, হয়তো সেলুট দিয়ে বলছেন ইয়েস স্যার, করে ফেলবো, কিন্তু দেখা গেল করেননি, ঢিলা দিয়েছেন কিংবা তাকে সিরিয়াসলি নেননি। তো এরকমও হতে পারে তিনি সহযোগিতা পাচ্ছেন না, যেমনি সহযোগিতা পাচ্ছেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি ইতিপূর্বে, এক্সক্লুসিভলি আমি কথা বলেছি, এক্সক্লুসিভ এপিসোড করেছি, তার দুর্বলতা নিয়ে আমি কথা বলেছি। কিন্তু তার পক্ষেও সম্ভবত তিনি অনেক বাধা অতিক্রম করছেন, তিনিও বোধহয় তার জায়গা থেকে সঠিকভাবে পারফর্ম করতে পারছেন না, কারণ কোনো নির্দিষ্ট মহল তাকে তার
অপটিমাম পারফরমেন্স থেকে বিরত রাখছে কিংবা তিনি বিরত থাকতে বাধ্য হচ্ছে, এরকম কিছু বিষয় আছে। তিনি একবার ইঙ্গিত করেছিলেন যে যদি তিনি পদত্যাগ করেন সব কিছু খুলে বলে দিয়ে তারপর যাবেন। তারপর তিনি থেকে গেলেন, কিন্তু কোনো নাটকীয় পরিবর্তন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বলি কিংবা ফেসিবাদ দমনে বলি কোনো পর্যায়ে কিন্তু সেভাবে দৃশ্যমান হয়নি। কোনো ভালো পদক্ষেপ, কোনো ভালো অ্যাকশন কিংবা ইফেক্টস কিছুই আমরা দেখিনি সেরকম। বাট তিনি বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন এবং বলেছিলেন যদি না পারেন একটি সময় তিনি খুলে বলে দেবেন বিষয়টি কী। তো অধ্যাপক ইউনূস যখন বলেন যে তিনি খোলাখুলি একসময় বলবেন, দরকার হলে খোলাসা করবেন ভেতরে কি আছে, তাহলে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তার পক্ষেও এরকম প্রতিবন্ধকতা ফেস করা কিন্তু অসম্ভব নয়। তো আমার এখন আশঙ্কা হচ্ছে যে তিনি চাইলেও তার সর্বোচ্চ পারফরমেন্স দিতে পারছেন কিনা, সহযোগিতা সেভাবে পাচ্ছেন কিনা, বা কোনো নির্দিষ্ট মহল তাকে তার যেই কাজটি করতে হবে সেটি থেকে বিরত রাখছে, এই আশঙ্কাগুলো কিন্তু আছে। এবং আবার ঘুরে ফিরে সেই ডিপ স্টেটের কথা চলে আসে। তো ডিপ স্টেট এরকম করছে কিনা যে তাকে ঠিকমতো কাজ করতে দিচ্ছে না, তো সেই সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না। তো আমি মনে করি সরকারের আর বেশি দিন বাকি নেই। এই মুহূর্তে সরকার উপদেষ্টার পদগুলো রিশাফল করবে কিনা কিংবা কাউকে ডিসমিস করে নতুন উপদেষ্টা নিয়োগ দেবে কিনা, এই বিষয়টি যথেষ্ট সন্দেহ আছে এই নিয়ে। তো যদি তাদের নিয়েই কাজ করতে হয় সরকারকে, জাহাঙ্গীর আলম চৌধুরীও যদি থাকেন উপদেষ্টা হিসেবে, তাহলে আমি বলবো সময় এসেছে জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী চাইলে সাংবাদিক সম্মেলন করে জাতিকে জানাতে পারেন কী প্রতিবন্ধকতা তিনি ফেস করছেন, কী কারণে তিনি অপটিমাম পারফরমেন্স শো করতে পারছেন না, কী কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে না। এটি কিন্তু জাতি হিসেবে আমাদের জানবার অধিকার আছে। আর না হলে তিনি নিজের কাঁধে অন্যের দোষ নিয়ে একসময় ক্ষমতা ছাড়বেন, এটি ঠিক হবে কিনা আমি জানি না। আর আমি মনে করি এটি নির্বুদ্ধিতার পরিচয় হবে। তো এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য। যে উপদেষ্টা মনে করছেন যে কোনো বিশেষ কারণে তারা পারফর্ম করতে পারছেন না, তারা সাংবাদিক সম্মেলন করে জাতিকে জানাতে পারেন, এবং তারা যখন তাদের সততার জায়গাটি জাতির সামনে তুলে ধরতে পারবেন, পুরো জাতি তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। কেউ চাইলেও তাদেরকে কিন্তু টলাতে পারবে না। তো এই সততার জায়গাটিতে পরিষ্কার থাকতে হবে এবং পরিষ্কারভাবে জানাতে হবে জাতিকে আসলে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কার দ্বারা হচ্ছে, বা আদৌ হচ্ছে কিনা, নাকি তাদের নিজেদের অযোগ্যতা যে তারা ভালো পারফর্ম করতে পারছেন না। তো এই বিষয়গুলোর সঠিক উত্তর আমাদের পাওয়া দরকার। তো যেটি বলছিলাম যে আমার সত্যিকার অর্থে খুব খারাপ লাগছিল যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এইভাবে হেল্পলেসলি দাঁড়িয়ে বক্তব্য শুনছেন, যা কিনা পুরোটাই তার বিরুদ্ধে। প্রিয় দর্শক, নিশ্চয়ই বিষয়টি অভাবিতপূর্ব এবং অদৃশ্যপূর্ব, আমরা আগে কখনো দেখিনি। তো কমেন্টে জানাবেন আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো, বা আপনারা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্পর্কে কী ভাবছেন, বর্তমান বাস্তবতায় তার থাকবার দরকার আছে কিনা, এবং থাকলেও তিনি আমাদের জন্য কিছু করতে পারছেন কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।